ফারা অন্তরার মুখে বাদর শুনে একটু হাসলো। সাজিদ আর অন্তরা শুদ্ধর দিকে তাকালো। কথার ধরনেই বুঝেছিল অন্তরা শুদ্ধ বন্ধু। শুদ্ধ খুবই বিব্রত বোধ করল। এই বেদ্যপ মহিলা স্টুডেন্টদের সামনে তার ইজ্জত খেয়ে দিচ্ছে। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে অন্তরার উদ্দেশ্যে বলে, ফারা ফাইজের বোন গর্দব। অন্তরা শুদ্ধর কথা শুনে অবাক হয়ে তাকায় ফারহার দিকে, মাথায় হাত দিয়ে বলে, ফারা কে তো সেই কবে থেকেই চিনি, তুই ফায়াজের বোন, আমাকে বলবি না? ফারা বোকা চোখে তাকালো। তার ভাইয়ের ফ্রেন্ড অন্তরা আপু। শুদ্ধ একটু আড়ালে গিয়ে ইরফানকে কল করে বাইরে আসতে বলে দ্রুত। অন্তরা নুসরাত আর সাজিদকে পাঠিয়ে ফারহাদ থেকে বিদায় নিয়ে দ্রুত ভার্সিটি থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। শুদ্ধ পেছন থেকে বলে, অন্তরা দাঁড়া, ইরফান আসছে। অন্তরা দাঁড়ালো না, পায়ের গতি আরো বাড়ালো। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আরে ইরফান মন খারাপ করবি রে, দেখা করে যা। অন্তরা বিড়বিড় করলো, করুক, তাতে আমার কি? ফারা একবার শুদ্ধকে দেখলো, আরেকবার অন্তরাকে দেখলো। কিছুক্ষণের মাঝে ইরফান এসে জিজ্ঞেস করে। হোয়াট হ্যাপেন্ড? শুদ্ধ হতাশ হয়ে বলে, চলে গেল তো, লেট করে ফেলেছিস। ইরফান ভ্রু কুঁচকে বলে। কে? শুদ্ধ চরম মন খারাপের ভান করে বলে, তোর জান প্রাণ অন্তরা। ইরফান বিরক্তি চোখে তাকালো শুদ্ধর দিকে। এরপর দ্রুত চোখ ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ওয়্যার? কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রেগে বলে, থাপ্পড় খাবি? ফান করার লিমিট রাখতে পারিস না? শুদ্ধ ইরফানের দিকে চেয়ে মিটিমিটি হেসে বলে, দেখতে না পেয়ে কষ্ট হচ্ছে বুঝি? আফসোস হচ্ছে? অন্তরা কিন্তু বিয়ে করেনি এখনো, আফসোস করিস না। ইরফান বিরক্ত হলো, তবে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজলো বোধহয় অন্তরাকে। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে আবারও মিটিমিটি হেসে বলে, আরে ভালোবাসা, মায়াটার যে কি হবে দেখি, মায়ার জন্য ছেলে খুঁজতে হবে। এরপর চুলের ভাঁজে হাত চালিয়ে হাসতে হাসতে বলে, তুই কি ছেলে পছন্দ করে দিবি? দিতেই পারিস, হাজার হোক তোর নাম দাম বউ। ইরফান রেগে শুদ্ধর কলার ধরে দাঁতের দাঁত চেপে বলে। আর একটা ফালতু কথা উচ্চারণ করলে থাপ্পড় খাবি বেয়াদব। তীব্র বিরক্তিতে শুদ্ধকে ছেড়ে উল্টো ঘুরে অফিস রুমের দিকে গটগট পায়ে চলে যায়। ফারা অবাক হয়ে তাকিয়ে আছে, সব তার মাথার উপর দিয়ে গেল। অন্তরা আপু ইরফান ভাইয়ের সাথে কথা বলল না, আবার শুদ্ধর কথাগুলো কেমন যেন ঠেকলো। যদিও শুদ্ধ মজা করে, তবুও ফারার কেমন যেন লাগলো। সবচেয়ে বড় কথা, অন্তরা আপু বিয়ে করেনি এখনো, বয়স তার 26+। এটা নিয়ে নুসরাত মাঝে মাঝেই বলে, অন্তরা আপুর বাবার সাথে এটা নিয়ে মাঝে মাঝে ঝামেলা লেগে থাকে। তবে কি ইরফান ভাই কারণ? শুদ্ধর দিকে তাকিয়ে দেখলো শুদ্ধ হাসছে। ফারা চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, অন্তরা আপু আর ইরফান ভাইয়ের মাঝে কি কিছু ছিল শুদ্ধ ভাই? শুদ্ধ ফারার দিকে তাকিয়ে ফারার কৌতূহলী মুখ দেখে আবারও হেসে ফেলে। অতপর হেয়ালি করে বলে, মারাত্মক কিছু ছিল ফারা, সেসব বলে শেষ করা যাবে না। ফারা অদ্ভুতভাবে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর হেয়ালিপনায় বিরক্ত হলো। এ লোক জীবনেও সিরিয়াস হয় না। অন্তরা আপু এখনো বিয়ে করেনি, এটা নিয়ে আঙ্কেলের সাথে অনেক ঝামেলা হয়। ইরফান ভাইয়ের কারণ? শুদ্ধ ভ্রু কুচকে তাকালো ফারহার দিকে, অতপর বলে, অন্তরের সাথে তোমার কবে থেকে পরিচয়? নুসরাতের সাথে কলেজে পরিচয় হয়েছিল, তখন থেকেই অন্তরা আপুকে চিনি। আপু খুবই ভালো মনের মানুষ। শুদ্ধ মৃত হাসলো, অতপর টপিক এড়িয়ে বলে, তোমার আরো ক্লাস আছে? ফারা ভ্রু কুচকে বলে, ক্লাস আছে, তুমি টপিক চেঞ্জ করছো কেন বলো? অন্তরা আপু ইরফান ভাইয়াকে ভালোবাসে তাই না? শুদ্ধ মৃত হেসে বলে। হুম। এরপর হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, আমার ক্লাস আছে, তুমি ক্লাসে যাও। কথাটা বলে এগিয়ে যেতে নিলে ফারহাদ দ্রুত শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, অর্ধেক বলে যাচ্ছ কেন? ইরফান ভাইও কি অন্তরা আপুকে ভালোবাসে? শুদ্ধ হেসে বলে। মারাত্মক। ফারার মাথা ঘুরে, শুদ্ধ কি বলছে কিছুই বুঝতে পারছে না। অবাক হয়ে বলে, তাহলে তারা আলাদা কেন? আর মায়ের কি হবে? শুদ্ধ হেসে বলে, তুমি আর আমি মিলে মায়েরার জন্য পাত্র খুঁজবো, যাবে না আমার সাথে? ফারার সব গোলমেলে লাগে। বিস্ময় কণ্ঠে বলে, আসলেই ইরফান ভাই আর অন্তরা আপু একে অপরকে ভালোবাসে। শুদ্ধ ফারার পাশ কাটিয়ে যেতে যেতে বলে, বাসে বাসে আমিও তো ভালোবাসি অন্তরাকে, বাট ধরনটা জাস্ট ডিফারেন্ট। কথাটা বলে শুদ্ধ পিছিয়ে এসে ফারার সামনে দাঁড়ায়, সিরিয়াস কণ্ঠ, তবে মুখে হাসি নিয়ে বলে, তোমার কোয়েশ্চেন অনেক ফানি ছিল ফারা। ইরফান কাউকে ভালোবাসার মতো মানুষ নয় বুঝলে। আমার অন্তরার জন্য ভীষণ আফসোস হয়, ও বেচারি এক পাথরকে ভালোবেসে নিজের লাইফ নষ্ট করেছে। একটু থেমে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে। এরপর ফারহার দিকে তাকিয়ে ভীষণ সিরিয়াস হয়ে বলে, তুমি জানো ফারা, মায়েরা ইরফানকে মাঝে মাঝে হার্টলেস বলে।
আমিও হেসে উড়িয়ে দেই, বাট আমার নিজেরই ওকে হার্টলেস লাগে। মায়ের প্রতি ওর যে পজিটিভনেস দেখছি, ফার্স্ট এটাতে ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম, বাট এখন ও মায়েরা রিলেটেড 90% কাজগুলোতে একদমই নির্লিপ্ত থাকে, যেন মায়েরা ওর কেউ না। একটু থেমে হতাশ কণ্ঠে বলে, শালা মাঝে মাঝে তো ইচ্ছে করে ওর হার্ট খুলে আমার হার্ট থেকে একটু ভালোবাসা ওকে ধার দেই। ফারা সুন্দর কথাগুলো মন দিয়ে শুনল, তবে লাস্ট কথাটাই হেসে ফেলল। শুদ্ধ ফারার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আমি কিন্তু আমার ফাড়া পাখিকে মারাত্মক ভালোবাসি। ফারা শুদ্ধর থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে নেয়। শুদ্ধ আর কিছু বলল না, ক্লাসের দিকে যেতে যেতে বলে, ক্লাস শেষে ওয়েট করবে। ফারা তাকিয়ে রইল শুদ্ধর পানে, ঠোঁটের কোণে হাসি। মায়েরা কলেজ শেষে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছেন। চারিদিকে অনেক ভিড়। মেয়েটার চোখে মুখে ক্লান্তির সাথে বিরক্তি। এক কোণায় দাঁড়িয়ে আছে, ভিড় কমলে রাস্তায় নামবে বলে। হঠাৎই কারো ধাক্কা খেয়ে মায়েরা ভিড়ের মাঝেই উপরোয়ে পড়ে যায়। ডান হাতের কবজিতে বেকায়দায় লেগেছে। কয়েকজন মেয়ে মায়েরাকে ধরে ধরে দাঁড় করালো। মায়েরা ঠিক করে দাঁড়াতেই পারছে না, মনে হচ্ছে পায়েও ব্যথা পেয়েছে। অন্তরা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিল, এই দিকটায় ভিড় দেখে এদিক এগিয়ে আসে। মায়েরাকে চোখ মুখ কুঁচকে কোনো রকমে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। কলেজের আগে মেয়েটা তার সাথে ধাক্কা খেয়েছিল, বোরখা হিজাবে মাটি লেগে আছে, ঠিক করে দাঁড়াতে পারছে না মেয়েটা। অন্তরার খারাপ লাগলো, এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? কয়েকজন মেয়ে অন্তরাকে বলে। অন্তরা মায়েরার মাথায় হাত দিয়ে বলে, বেশি ব্যথা পেয়েছো নাকি? মায়েরা অন্তরার দিকে চোখ তুলে তাকায়, চোখের কোণে পানি, ব্যথায় চোখের কোণে পানি জমেছে। অন্তরা বুঝলো মেয়েটা ভালোই ব্যথা পেয়েছে, অতপর বলে, তোমার বাসা কোথায়? মায়েরা মিনমিন করে তার বাসার ঠিকানা বলে। অন্তরা আশেপাশে তাকিয়ে বলে, তোমার বাড়ি কেউ নিতে আসে নাকি তুমি একাই যাও? মায়েরা এবারেও ছোট করে উত্তর করল। নিতে আসে, কিন্তু আজ এখনো আসেনি। অন্তরা কি করবে বুঝলো না। এভাবে মেয়েটাকে রেখে যেতে মন সায় দিচ্ছে না। যে বাড়ির ঠিকানা বলল সেটা তো মোটামুটি অনেক দূর, তার বাড়ির কাছে। তাদের কলেজে আরও দুটো মেয়েকে সহ সে নিজে মায়েরাকে ধরে ধরে তার গাড়িতে বসায়। মায়েরা অবাক হয় অন্তরার ব্যবহারে। অপরিচিত এক মেয়েকে এভাবে কোনো স্টুডেন্টকে কোনো ম্যাডাম হেল্প করে? মায়েরার দৃষ্টিতে অন্তরা মৃদু হেসে বলে, আপাতত আমার বাড়ি গিয়ে একটু রেস্ট নিও। আমার বাড়ি এখান থেকে খুব বেশি দূরে নয়। ওখানে গিয়ে তোমার বাড়ির কাউকে ফোন করলে তোমাকে নিয়ে যাবে। তারা হয়তো কোনো কাজে আটকে গিয়েছে। মায়েরা ভীষণ অবাক হয়। অন্তরা ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। মায়েরা মেয়েটাকে অন্তরা চিনে নিয়েছে। কিছু স্টুডেন্টকে ক্লাসে নোটিস করে যেমন, অন্তরা মায়েরাকে সেভাবেই নোটিস করেছে। দুটো কারণে অন্তরায় চোখে পড়েছে মায়েরাকে। একটা, এই মেয়ে প্রচুর কথা বলে। বেশ কয়েকদিন এই মেয়েটার পরিচিত মুখ হয়ে গিয়েছে। প্রচুর কথা বলার জন্য মায়েরাকে সবসময় প্রায় 90% পড়া ধরত অন্তরা। মজার ব্যাপারে এই মেয়ে সব উত্তর ঠিকঠাক দিয়ে দিত। অন্তরার ভালো লেগেছে মায়েরা ভালো স্টুডেন্ট বলে। আরেকটি ভালো লাগার কারণ, মায়েরা মেয়েটা একদম তার ছোট বোন নুসরাতের মতো, ভীষণ চঞ্চল। মায়েরা অন্তরার কাছে সহজ হলো। বুঝলো এই ম্যাম ভালো খুব। অতপর বলে, অন্তরা আর চোখে মায়েরার দিকে তাকিয়ে বলে, অন্তরা, পড়লে কিভাবে তুমি? মায়েরা একটু ভেবে বলে। অন্তরা হেসে বলে, তোমার শরীরে তো কিছুই নেই, তোমাকে ধাক্কা দিতে হবে নাকি? মায়েরা বিব্রত বোধ করে। অন্তরা গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে প্রশ্ন করে, তোমাকে কে নিতে আসে? বাবা আসে, আজ হয়তো কাজে আটকে গিয়েছে। অন্তরা আর কিচ্ছু বলল না। ইরফান রাত 8টায় বাড়ি ফিরেছে। কলেজ শেষ করে অফিসে গিয়েছিল। তারেক নেওয়াজ ইরফানকে দেখে এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, মায়েরা কোথায়? ইরফানের পা থেমে যায়, ভ্রু কুঁচকে তাকায় তার বাবার দিকে। তারেক নেওয়াজ দুপুরের পর ইরফানের নম্বরে মেসেজ করে দিয়েছিল সে কাজে ব্যস্ত আছে। ইরফান যেন আজকে মায়েরাকে নিয়ে আসে। ভেবেছিল ইরফান মায়েরাকে ঠিক আনবে, কিন্তু সে বাড়ি ফিরে হতাশ হয়েছে। ইরফান মায়েরাকে আনিনি। রাত 8টা বাজতে চলল, অথচ মায়েরার কোনো খোঁজ নেই। টেনশনে তার মাথা ফেটে যাওয়ার উপক্রম। ইরফান গম্ভীর গলায় বলে, আমাকে কেন আজ করছো? তারেক নেওয়াজ রেগে বলে, ফোন চেক করোনি নাকি জেদ করে আনতে চাওনি? ইরফান বুঝতে পারছে না, প্রশ্নোত্তক চোখে চেয়ে বলে, ও কোথায়? তারেক নেওয়াজ রেগে বলে, নেই। ও বললো ও আমার মেয়ে। আমার মেয়ে হলে সেই হিসেবেও তোমার একটা দায়িত্ব থাকে। সব গুলিয়ে খেয়েছো। একটু থেমে বলে, ও তো তোমার বোঝা, তাই আনতে চাওনি, তাই না? ভালো করেছো। কলেজ থেকে এখনো ফেরেনি, রাত 8টা বাজে। মেয়েটা কোথায় আছে কে জানে। আমার বন্ধুর আমানতে এই কি হাল হলো আমার কাছে এসে।
ইরফান তার বাবার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়, ঢোক গিলল বেশ কয়েকবার। এরপর কোনো দিকে না তাকিয়ে সেভাবেই দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরফান দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। বারবার ঠোক গিলছে, চোখ জোড়ায় অসহায়ত্ব। সে তো বিকাল থেকে একবারও ফোন খুলে দেখেনি। একবার ফোন চেক করলে জানতে পারতো তার বাবা মায়রাকে আনবে না। কথাটা ভাবতে আগে চলন্ত গাড়ির স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মারে। আশেপাশে চোখ বুলিয়ে মায়রাকে খোঁজে, গাড়ির স্পিড বাড়ায়। প্রায় অর্ধেক সময় মায়রার কলেজের সামনে গিয়ে দাঁড়ায়। রাস্তা ফাঁকা। ইরফান দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ায়, কলেজ গেটের সামনে গিয়ে দাঁড়ায়। কেউ নেই তো। ইরফান ফাঁকা কলেজের মাঠটার দিকে কেমন শূন্য চোখে তাকিয়ে রইল। চোখ দুটো অসম্ভব লাল। দ্রুত পায়ে এগিয়ে গেল কলেজ গেটের সামনে। এখানে কি করে থাকবে? এতক্ষণে কেউ এখানে বসে থাকে? ইরফান ঢোক গিলল। এক ধ্যানে কিছুক্ষণ সে অন্ধকারাচ্ছন্ন মাঠটার দিকে চেয়ে থাকে, যেখান দিয়ে আজ সকাল সকাল মায়রা হেঁটে যাচ্ছিল ধীর পায়ে। ইরফান হঠাৎই কেমন করে যেন ডেকে উঠল। বার্ড ফ্লাওয়ার? ইরফানের ভয়েস খুবই ক্ষীণ ছিল, চোখ দুটো অসম্ভব লাল। হঠাৎই রাগে কলেজের গেটে একটা লাথি বসায়। আশেপাশে চোখ বলিয়ে খোঁজে মাইরাকে। রাস্তায় একেবারে মানুষ নেই এমন নয়, টুকটাক লোকজনের যাতায়াত আছে। একজন লোক এগিয়ে আসে, তিনি ইরফানকে কলেজ গেটে লাথি দিতে দেখেই মূলত এগিয়ে এসেছে। ইরফান গাড়িতে ওঠার জন্য এগিয়ে যায়। লোকটি ইরফানকে দেখলো, দেখে তো ভদ্রই লাগে, আচরণ কেমন পাগলদের মতন লাগলো। পিছু ডেকে বলে। ইরফান দ্রুত পিছু ফিরে তাকায়, এগিয়ে এসে অশান্ত কণ্ঠে বলে, ও কোথায়? লোকটি অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে, বিব্রত বোধ করে বলে। ইরফান হঠাৎই লোকটির দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, বাসা কোথায়? লোকটি থতমত খেয়ে যায়। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় ইরফানকে স্পষ্ট না দেখা গেলেও মোটামুটি বুঝতে পারল ইরফানের মুখাবয়ব। ইরফান লোকটিকে চুপ থাকতে দেখে লোকটির কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আনসার মি ড্যাম ইট। লোকটি ইরফানের ভারী গলায় ভীষণ ভয় পায়। যেভাবে জেরা করছে মনে হচ্ছে সন্ত্রাস নয়তো আইনের লোক। লোকটি ভীতর স্বরে আঙ্গুল দিয়ে দেখালো দুটো বাসা পরেই তার বাসা। ইরফান লোকটিকে ধাক্কা দিয়ে বলে, যদি ওকে না পাই আজকেই তোর শেষ রাত। কথাটা বলে গটগট পায়ে তার গাড়িতে উঠে পড়ে। লোকটি যেমন অদ্ভুত চোখে তাকিয়ে দেখলো ইরফানকে, তেমনি ভয়ও পেল। তার আজ শেষ রাত মানে? বাসায় যাওয়া প্রয়োজন। হাতের সিগারেট ছুঁড়ে ফেলে এক প্রকার দৌড় লাগালো। বাসার গেটে আছে 10টা তালা লাগাবে, দরকার পড়লে খাটের তলায় গিয়ে থাকবে। কোনো সন্ত্রাসকে জায়গা দিবে না সে তার বাড়ি। কলেজে মায়েরা ফোন নিয়ে যায় না, আর এটাই মায়েরার সবচেয়ে প্রবলেম হয়েছে বোধহয়। ফোন না আনার কারণে কাউকে কল করতে পারেনি। সবার নাম্বার ফোনে সেভ আছে, কারো নাম্বারই তো মুখস্থ নেই। আর এ কারণে সে কাউকে কল করে জানাতে পারেনি সে তার এক ম্যাডামের বাসায় এসেছে। বাবা এসে যেন নিয়ে যায়, অন্তরা ম্যাম নিজেই রেখে আসতো, কিন্তু তার কি যেন কাজ পড়ে গিয়েছে। তাকে বাসায় রেখে দ্রুত বেরিয়ে যায়। মায়রাকে বলে গিয়েছে উনি এসে মায়রাকে মায়রার বাড়ি রেখে আসবে। মায়রার বাড়ি এখানে থেকে বেশ অনেকটা দূর, তাই অন্তরা তার কাজ ফেলে মায়রাকে পৌঁছে দিতে পারেনি। তার কাজ শেষ করে মায়রাকে পৌঁছে দিবে বলে বেরিয়ে গিয়েছে। মায়রা আশেপাশে তাকালো, এই বাড়িতে তেমন কাউকে দেখলো না। একজন আধবয়স্ক মহিলা দেখলো, যাকে কাজের মহিলা মনে হলো, আর একজন বয়স্ক লোক ছিল, একবার বাইরে বেরিয়েছিল। মায়রার চিন্তা হয়, অনেক রাত হয়েছে তো, আর কখন বাড়ি যাবে? বাবা টেনশন করছে নিশ্চয়ই, সে জানতেও পারছে না। ইরফানের কথা মাথায় আসলে মুখটা মলিন হয়ে যায়। মনের কোণে প্রশ্ন উকি দেয়, উনি কি তাকে নিয়ে টেনশন করবে? তাকে নিয়ে যে এখন খুব কম ভাবে লোকটা। ভাবনার মাঝে অন্তরার গেস্ট রুমে প্রবেশ করে। মায়েরা অন্তরাকে দেখে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে অশান্ত কণ্ঠে বলে, ম্যাম, আপনি কি আমাকে এখন রেখে আসতে পারবেন? অন্তরা বাইরে থেকে এসে চেঞ্জ করেনি, মায়েরাকে রেখে এসে একেবারে চেঞ্জ করবে। মৃদুস্বরে বলে, এসো, হাঁটতে পারছো এখন? মায়েরা মাথা নেড়ে বলে, জি ম্যাম। অন্তরা মায়রাকে নিয়ে বাড়ি থেকে বের হয়। মায়রা এগিয়ে গিয়ে রাস্তার একপাশে সাইড করে রাখা গাড়ির পাশে দাঁড়ায়। অন্তরা তার বাসার কাজের মহিলার সাথে টুকটাক কথা বলছে। মায়রা এদিক ওদিক তাকায়। হঠাৎই তার উপর যেন কেউ ঝাঁপিয়ে পড়ল। মায়রা মৃদু চেঁচিয়ে ওঠে, তার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। ইরফান শক্ত করে মায়রাকে নিজের সাথে জড়িয়ে নেয়। তার বডিতে যত শক্তি ছিল সব ঢেলে দিয়ে যেন মায়রাকে তার সাথে চেপে ধরার অদম্য চেষ্টায় নামল। মায়রার দম আটকে আসে। মেয়েটা এক চুল পরিমাণ নড়তে পারে না। প্রথমে ভয় পেলেও কয়েক সেকেন্ডেই বুঝে এটা ইরফান। ইরফানের শরীরে থাকা পারফিউমের স্মেল মায়রা চিনতে ভুল করবে কি করে? কিন্তু মেয়েটা নড়তে না পেরে ভেতরে ভেতরে হাঁসফাঁস করে, কাপা কণ্ঠে থেমে থেমে বলে, ছাড়ুন আমায়। ইরফান বোধহয় শুনতেই পেল না মায়রার কথা। হাতের বাঁধন আরো শক্ত করল। মায়রার মনে হচ্ছে হাড়গোড় সব ভেঙে যাবে। হাঁপানো কণ্ঠে বলে,
আমায় ছাড়ুন, হায় আল্লাহ। ইরফান থেমে থেমে বলে। কোথায় ছিলে তুমি? আমি অনেক খুঁজেছি তোমায়। মায়েরা কেঁপে ওঠে। ইরফানের গলা ভীষণ অদ্ভুত লাগলো। সবচেয়ে বড় কথা, ইরফানের মুখে এরকম কথা আশা করা যায়? ইরফান মায়রাকে আরো নিচের দিকে টানলো। মায়রার মনে হচ্ছে সে ওই কার্টুনের মোটু পাতলুর মতো চ্যাটকা লেগে যাবে নিশ্চিত। কিছুক্ষণ পর ইরফান মায়রাকে ছেড়ে দু হাতের মাঝে মায়রার দুগাল আগলে নিয়ে মায়রার মুখের দিকে তাকায়। অশান্ত কণ্ঠে বলে, কোথায় ছিলে তুমি? আর ইউ ওকে? কেউ কিছু করেছে তোমায়? আই এম হিয়ার, টেল মি। ব্যথা পেয়েছো কোথাও? কথাগুলো বলতে বলতে মায়রার দুহাত উল্টে পাল্টে দেখে। এরপর মায়রার দুগালে হাত রেখে বিচলিত কণ্ঠে বলে, টেল মি, আর ইউ ওকে? মায়রা ইরফানের দিকে বিস্ময় ভরা চাহনিতে তাকায়। ইরফানের চোখ দুটো দেখে মায়রা নিজেরই চোখ জ্বলে উঠল। ইরফানের দু চোখে যেন রক্ত জমাট বেঁধেছে। মায়রা কিছু বলার আগেই ইরফান আবারও দু হাতে মায়রাকে শক্ত করে তার সাথে জড়িয়ে ধরে। মায়রা বাখাড়া হয়ে রইল। অন্তরা তার কাজের মহিলাকে বিদায় দিয়ে তার গাড়ির দিকে এগিয়ে আসে। কয়েক পা এগোলে তার পা থমকে যায় ইরফানের একদম মুখের উপর রোড লাইটে। ফলস্বরূপ ইরফানকে স্পষ্ট দেখতে পেল অন্তরা। ইরফানের চোখ বন্ধ। অন্তরা চোখ নামিয়ে দেখল মায়রা তার দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে। তার শরীর কাঁপছে। অস্পষ্ট স্বরে আওড়ায়, ইরফান। ইরফান চোখ মেলে মায়রাকে ছাড়তে নিয়েও ছাড়ল না। দৃষ্টি তার সামনে। ভীষণ পরিচিত ঠেকল মেয়েটাকে। রাস্তার অপর পাশে রোড লাইটের আলোয় অন্তরার দিকে থাকায় ইরফান অন্তরাকে চিনতে একটুও কষ্ট হলো না। ব্রু কুচকে সেকেন্ড কয়েক অন্তরার পানে চেয়ে থাকে। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। অন্তরা নিজেকে সামলে নিল। এবার পালালো না। এগিয়ে এসে বিস্ময় কণ্ঠে জিজ্ঞেস করে, ইরফান, তুমি এখানে? মায়েরা তোমার কি হয়? মায়রা চোখ বড় বড় করে তাকায়। তার ম্যাম ইরফানকে চেনে। ইরফানের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু ইরফান ছাড়ল না মায়রাকে। ব্রু কুচকে অন্তরার দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, ইউ আর এ ভেরি অ্যানোয়িং গার্ল। অন্তরা ইরফানের কথায় অবাক হলো না, বরং মৃদু হাসলো। তবে চোখ দুটো খুব ভালো করে মুছে নিল। তবুও বারবার ভিজে যাচ্ছে। অপরাধী চোখে ইরফানের দিকে তাকায়। ইরফানের চোখে মুখে রাগ ফুটে ওঠে। অন্তরা মায়রার পিঠের দিকে তাকালো, যেখানে ইরফানের শক্ত একজোড়া হাতের অবস্থান। শুদ্ধ বলেছিল ইরফান বাচ্চা মেয়ের সাথে বিয়ে হয়েছে, সেটাও ইরফানের ইচ্ছের বিরুদ্ধে। সেটা কি তবে মায়রা? নাকি মায়রা ইরফানের কোনো বোন? কিন্তু বোনকে কেউ এভাবে জড়িয়ে ধরে? ইরফান তো বউকে জড়িয়ে ধরার মানুষও নয়। সবচেয়ে বড় কথা, মায়রার মতো মানুষকে ইরফান দু চোখে সহ্যই করতে পারে না। সেখানে এই দৃশ্যটা অন্তরাকে কেমন গোলক দাদায় ফেললো যেন। অন্তরা আবারও কিছু জিজ্ঞেস করতে নিলে তার আগে ইরফান সময় নষ্ট না করে মায়রাকে ছেড়ে দ্রুত মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা বিচলিত কণ্ঠে বলে, কি করছেন? মায়রা তার ম্যামের সামনে এমন সিচুয়েশনে পড়ে ভীষণ লজ্জায় পড়েছে। ইরফান মায়রাকে নিয়ে কয়েক পা এগিয়ে গিয়ে তার গাড়ির ড্রাইভিং সিটে আগে এসে বসে। এরপর তার কোলে মায়রাকে বসিয়ে দেয়। এরপর শব্দ করে গাড়ির দরজা লাগায়। মায়রা পিটপিট করে চেয়ে থাকে ইরফানের দিকে। মেয়েটা বোঝার চেষ্টায় ইরফান কি করছে। ইরফান বাঁ হাতে মায়রার কোমর জড়িয়ে ধরে। ডান হাত বাড়িয়ে মায়রার মুখে লেগে থাকা ঘাম মুছে দেয় যত্নের সহিত। মায়রার মাথার হিজাব খুব সাবধানে খুলে মাথা থেকে নামিয়ে দেয়। গাড়ির গ্লাস তুলে দিয়ে এসি ছেড়ে দেয়। সব কাজ শেষে মায়রার মুখের দিকে তাকায়। মায়রা ইরফানের দিকে চেয়ে আছে। দুজনের চোখাচোখি হয়। ইরফান শক্ত কণ্ঠে বলে, এখানে কিভাবে আসলে? মায়রা কেঁপে ওঠে। ইরফানের চোখ দেখে তার ভয় লাগছে। মায়রা কিছু বলার আগে ইরফান মায়রাকে তার কোল থেকে নামিয়ে সিটে বসিয়ে দেয়। এরপর সে বাইরে বেরিয়ে গাড়ির দরজা লাগাতে নিলে মায়রা দ্রুত বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ইরফান মায়রার দিকে তাকিয়ে ছোট করে বলে, আসছি, ওয়েট। এরপর শব্দ করে গাড়ির ডোর আটকে দেয়। মায়রা কেঁপে ওঠে। ইরফান গটগট পায়ে অন্তরার সামনে গিয়ে দাঁড়ায়। অন্তরা ইরফানকে দেখে চোখ মুছে নিল। লাভের লাভ কিছুই হয় না। বারবার চোখ ভিজে যায় শুধু। নিজেকে সামলে ইরফানের দিকে তাকিয়ে বলে, ও কি তোমার বোন? অন্তরার কথা শেষ হতে না হতেই ইরফান রাগান্বিত স্বরে বলে, বউ? বউ হয় আমার, নট বোন। তুমি ওকে এখানে নিয়ে এসেছো, বাট ওয়াই? অন্তরা অবাক হয়ে তাকিয়ে ইরফানের দিকে। ইরফানের কথা বলার ভঙ্গিমায় অন্তরা মেয়ে ভীষণ অবাক হলো। এভাবে বউ বলে স্বীকার করে নিল। তার মানে ইরফান কি মেয়েটাকে বউ মানে? তার ভীষণ কষ্ট হলো। দম বন্ধ লাগলো। ভিজা চোখ জোড়ায় আবারও নতুন জলকণার আবির্ভাব হলো। অন্তরার চোখের পর্দায় সেদিনের ঘটনা ভেসে ওঠে, যেদিন অন্তরা খুব শখ করে তার ভালোবাসার কথা ইরফানকে বলতে গিয়েছিল। ইরফান মাঠের এক কোনায় বেঞ্চে বসেছিল। সবাই অনেক কথাই বলছিল, তবে ইরফান কেউ কিছু আজ করলে হু হা উত্তর করছিল, নয়তো ফোনে মগ্ন ছিল। অন্তরা ইরফানকে গিয়ে একটু সাইডে ডাকে। ইরফান বিরক্তি কণ্ঠে বলছিল, এখানেই বলো, অর আউট।
অন্তরা অসহায় চোখে তাকায়। ইরফান এমন কেন? ভীষণ কাঠখোট্টা এক মানুষ। ইরফানের বিহেভিয়ার তাদের ফ্রেন্ড সার্কেলে সবাই জানতো, তাই কেউ কিছু মনে করতো না। অন্তরাও সেম। ইরফানের বিরক্তি ভরা কণ্ঠ এভাবে চলে যেতে বলা গায়ে না মেখে ইরফানকে অনেকবার রিকোয়েস্ট করে। শুদ্ধ ফয়েজ ওরাও ইরফানকে ঠেলে পাঠায়। ইরফান চরম বিরক্তি নিয়ে একটু দূরে এসে দাঁড়িয়েছিল ঠিকই, তবে মনোযোগ ছিল ফোনে। অন্তরা হতাশ হয়ে বুঝলো এভাবেই বলতে হবে। অতপর গলায় ঝেড়ে বলল, ইরফান, আমার কিছু কথা আছে তোমার সাথে। ইরফান ফোনের মাঝে ডুবে অন্তরার দিকে তাকালো না, গম্ভীর গলায় বলে। বলো। অন্তরের বিরক্ত লাগে, আফসোস হয়। এই ছেলেকে সে কেন ভালোবাসলো? কেমন অদ্ভুত, কিছু করার নেই। সে ভালোবাসে ইরফানকে। অতপর ইরফানের দিকে তাকিয়ে থেমে থেমে বলে, ইরফান, আমি তোমাকে পছন্দ করি। ইরফান কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি ঘোরায়, তবে মাথা উঁচু করল না। ফ্রেন্ডরা একে অপরকে পছন্দ না করলে সেখানে ফ্রেন্ডশিপ হবে কি করে? সেই ভাবনা থেকে ইরফান আবারও ফোনে মগ্ন হয়ে গম্ভীর গলায় বলে, ওকে, আই লাইক ইউ টু। অন্তরা বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। উত্তেজনায় কথা বেরোয় না মুখ থেকে। হঠাৎই শব্দ করে থেমে থেমে বলে ওঠে, ইরফান, তুমি সত্যি আমাকে? মেয়েটা আর বলতেই পারছে না উত্তেজনায়। যা আশা করেনি তা না চাইতেই পেয়ে যাওয়ার যে ব্যাপার, অন্তরা ঠিক সে অনুভূতি হচ্ছে। ইরফান অন্তরার অদ্ভুত কণ্ঠে ফোন থেকে চোখ তুলে তাকায়। অন্তরার দৃষ্টি দেখে ভ্রুকুচকে বলে। হোয়াট? অন্তরা নিজেকে সামলে ইরফানের দিকে তাকিয়ে বলে, তুমি সত্যি আমাকে পছন্দ করো ইরফান? কবে থেকে পছন্দ করো? ইরফান বিরক্ত চোখে তাকিয়ে থাকে অন্তরার দিকে। এরপর চোখ নামিয়ে আবারও ফোনে দৃষ্টি দেয়। অন্তরা হেসে বলে, তুমি আমাকে কবে বিয়ে করবে ইরফান? ইরফান বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে, রেগে বলে। হোয়াট ননসেন্স? অন্তরা হেসে বলে, তুমি তো বললে তুমি আমাকে পছন্দ করো, বিয়ে করবে না আমাকে? ইরফান বাখারা হয়ে তাকিয়ে আছে অন্তরার দিকে। মেজাজ তিরবির করে বাড়তে লাগলো। দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর মাই গুড ফ্রেন্ড, আই লাইক ইউ ফর দ্যাট, নাথিং এলস। অন্তরার মুখ চুপসে যায়। এতক্ষণে উৎফুল্লতা সব ফুস হয়ে যায়। মন খারাপ হয়ে যায় অন্তরার। তবে খুব বেশি মন খারাপ হয়নি। সে জানতো ইরফান এমন কিছুই বলবে। ইরফান সামান্য একটা কথা বললেই যার রিয়াকশন দেয়, ইরফানকে মানাতে তার কাঠখড় পোড়াতে হবে খুব, সে জানে। অতপর আমতামতা করে বলে, ইরফান, আমি তোমাকে অনেক ভালোবাসি, একটু বোঝার চেষ্টা করো। ইরফান বিরক্ত হয়ে উল্টো ঘুরে জায়গাটা প্রস্থান করতে এগোতে নিলে অন্তরা তার দু হাতে ইরফানের হাত টেনে ধরে। ইরফান অন্তরার দিকে চেয়ে দাঁতে দাঁত পিষে বলে, হাত ছাড়ো। অন্তরা ছাড়ল না। ইরফান তো একটু আধটু এমন বলবেই, তাই বলে কি সে ছেড়ে দেবে? তাদের ফ্রেন্ড সার্কেলে 3 জন মেয়ে ফ্রেন্ড আছে, তবে কেউ কখনো মজা করেও ইরফানকে টাচ করার সাহস পায়নি। অথচ আজ অন্তরা ভালোবাসার তাগিদে সব ভুলে অসাধ্য সাধন করতে নেমেছে যেন। ইরফান তার হাতের দিকে একবার তাকালো। যে হাত অন্তরা ধরে আছে, রাগে চোখ দুটো যেন জ্বলে উঠল। অন্তরা অসহায় কণ্ঠে বলে, ইরফান, প্লিজ আমাকে বিয়ে করো, আমি তোমাকে। কথাটা আর শেষ করতে পারেনি অন্তরা। ইরফান ঝাড়া মেরে তার হাত সরিয়ে নিয়ে গিয়ে রাগে অন্তরার গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। অন্তরা কয়েক পা পিছিয়ে যায়, বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে তাকায়। কিছুটা দূরে শুদ্ধ, ফায়েজ সহ তাদের সব ফ্রেন্ডরা বসা ছিল। অন্তরাকে ইরফানের হাতে থাপ্পড় খেতে দেখে তারা অবাক হয়ে দ্রুত পায়ে এগিয়ে আসে। শুদ্ধ ইরফানের পাশে দাঁড়িয়ে বলে, ইরফান, কি হয়েছে? ওকে মারলি কেন? ইরফান অন্তরার দিকে জ্বলন্ত চোখে চেয়ে চোয়াল শক্ত করে বলে, আর একবার আমার সামনে এঁকে দেখলে আনলিমিটেড থাপ্পড় দিয়ে বেয়াদবি ছাড়িয়ে দেবো। ইরফানের কথায় সবাই বিস্ময় দৃষ্টিতে একবার ইরফানের দিকে তাকায় আর একবার অন্তরার দিকে তাকায়। অন্তরা চোখ বুজে নেয়, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। শুধু কিছু বলতে চাইলে তার আগে ইরফান গটগট পায়ে সেখান থেকে প্রস্থান করে। এরপর প্রায় 1 সপ্তাহ অন্তরার ভার্সিটিতে আসেনি। ইরফান একদমই নির্লিপ্ত ছিল, যেন কিছুই হয়নি। 1 সপ্তাহ পর অন্তরা ভার্সিটি এসে ইরফানের সামনে দাঁড়ায়। ইরফান অন্তরার দিকে ভ্রু কুঁচকে তাকায়। অন্তরা ভেজা চোখে কান্নামাখা গলায় বলে, ইরফান, আমি তোমাকে ছাড়া কিছু ভাবতে পারছি না। তুমি তো কাউকে পছন্দ করো না, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে ভালোবাসি। ইরফান বিরক্ত কণ্ঠে বলে। বাট আই হ্যাভ নো ফিলিংস ফর ইউ। অন্তরা হঠাৎই কান্নামাখা গলায় তেজি কণ্ঠে বলে, কেন নেই ফিলিংস? আমি তোমার জন্য কাঁদছি, তবুও তোমার একটু মায়া হয় না? কি করলে ফিলিংস আসবে? ছেলেরা তো দেহের পাগল হয়, তোমার লাগলে বলো, এক্ষুনি দিয়ে দিচ্ছি, তবুও আমায় মেনে নাও না। ইরফান 1 সেকেন্ডও সময় ব্যয় না করে অন্তরার গালে শক্তপোক্ত এক থাপ্পড় মেরে দেয়। অন্তরা নীরবে অশ্রু বিসর্জন দেয়। ইরফান জ্বলন্ত চোখে অন্তরার দিকে তাকিয়ে রাগে চিৎকার করে বলে, তোদের মতো মেয়েদের ওপর ইরফান নেওয়াজ থুতু ফেলতেও 1000 বার ভাবে।
শুধু দূর থেকে ইরফানকে এত রাগতে দেখে এক প্রকার দৌড়ে এসে বলে। ইরফান কি হয়েছে? অন্তরা কি হয়েছে? ইরফান অন্তরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে। শি ইজ এ নটি গার্ল। কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ায় না, উল্টো ঘুরে যেতে যেতে রাগান্বিত স্বরে বলে। এইসব ফালতু ইমোশন নিয়ে আর একবার আমার সামনে আসলে এর ফল ভালো হবে না। শুদ্ধ বিস্ময়ের চোখে ইরফানের প্রস্থান দেখল। সেদিন অন্তরা শুদ্ধর কাছে বসে অনেক কেঁদেছিল। সে ইরফানকে ছাড়া কিছু ভাবতে পারে না, শুধু যেন তার ভাইকে বোঝায়। শুদ্ধ প্রথম প্রথম অন্তরার অবস্থা দেখে ইরফানকে বোঝানোর ট্রাই করেছে, উল্টে সেও 2-4টে থাপ্পড় খেয়ে ফিরে এসেছে। বুঝে গিয়েছে এসব সম্ভব নয়। উপায় না পেয়ে তারা সব ফ্রেন্ডরা অন্তরাকেই মুভ অন করানোর ট্রাই করে। বেচারি চুপচাপ শুনত। দিন শেষে যেই লাউ সেই কদু হয়ে অন্তরা এখনো সিঙ্গেল। ইরফানের কথায় অন্তরার ধ্যান ভাঙে। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে শক্ত কণ্ঠে বলে। যদি আমার ওয়াইফের গায়ে একটা আঁচড় লাগে তোমার দ্বারা, আই সোয়ার দুনিয়াতেই তোমাকে মিনি জাহান্নাম থেকে ঘুরিয়ে আনবো। অন্তরা কেঁপে ওঠে ইরফানের কথায়, সাথে বিস্ময় চোখে তাকায়। ইরফান কথাটা কেন বলল সে বুঝেছে। ভার্সিটিতে একটা মেয়ে ইরফানের সাথে টুকটাক কথা বলতো। অন্তরা ভেবেছিল ইরফান সেই মেয়েকে পছন্দ করে বলে তাকে মানছে না, এই জন্য সে সেই মেয়েটাকে অনেক বাজে কথা শুনিয়েছিল, সাথে থাপ্পড়ও মেরেছিল। এই কথা ইরফানের কানে গিয়েছিল, তবে ইরফান এ ব্যাপারে নির্লিপ্ত ছিল। কিন্তু আজ ইরফান সেই সেম কাজ মায়রার ক্ষেত্রে অন্তরার প্রতি এমন মনোভাব থেকে এই কথাটা বলল। অন্তরা সেই কাজের জন্য আবারও যেমনি অনুতপ্ত হলো, তেমনি মায়ের প্রতি ইরফানের এতটা কনসার্ন দেখে ভীষণ অবাক হলো। ঢোক গিলে বলে। তোমার ওয়াইফকে আমি হেল্প করছি, ক্ষতি করিনি। ইরফান গম্ভীর গলায় বলে। আই ডোন্ট বিলিভ ইউ। অন্তরার খারাপ লাগলো। ইরফানের চোখ অসম্ভব লাল দেখে অন্তরা চিন্তিত কণ্ঠে বলে। তুমি কি অসুস্থ ইরফান? এখানেই আমার বাসা, তুমি চাইলে রেস্ট নিতে পারো। ইরফানের চোখ জ্বলে উঠল যেন, তাতে দাঁত চেপে বলে। নো নিড। অন্তরা মাথা নিচু করে নিল। খুব বুঝলো ইরফানের প্রতি সে কনসার্ন দেখিয়েছে বলে ইরফান আরও এক ধাপ রেগে গিয়েছে। অন্তরের ভীষণ খারাপ লাগে। সে তো ইরফানকে বলেনি তাকে ভালোবাসুক। সে যদি ভুল করেও তার অনুভূতি প্রকাশ করে ফেলে, ইরফান প্রচণ্ড রেগে যায়। ইরফান 2 হাতে তার প্যান্টের পকেটে গুজে বলল। অন্তরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে। ভার্সিটি গিয়ে আজ হিসাব অনুযায়ী তোমার থাপ্পড় পাওনা ছিল, বাট ডিসিশন চেঞ্জ করলাম। থাপ্পড় হোক বা আদর, সবকিছুর অধিকার জাস্ট আমার ওয়াইফের। অন্তরার চোখের কোণে পানি চিকচিক করছে। ইরফান একটু থেমে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে। ইউ নো হু অ্যাম আই? অন্তরা প্রশ্নাত্মক চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছু একটা ভেবে ঘাড় বাঁকিয়ে তার গাড়ির দিকে তাকালে দেখলো মায়েরা গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তাদের দিকে। ইরফান বিরক্ত হলো। একে গাড়িতে বসিয়ে রেখে এসেছে, এই স্টুপিড গার্ল বেরিয়ে এসেছে। ঘাড় ঘুরিয়ে অন্তরার দিকে চেয়ে চোখের ইশারায় মায়েরাকে দেখিয়ে বলে। আই অ্যাম হার পার্সোনাল প্রপার্টি। অন্তরা অবাকের উপর অবাক হয়। মায়েরার দিকে তাকায় অন্তরা। মেয়েটার চোখে পড়ার মতো সুন্দর, কিন্তু ইরফানের কাছে এসব ম্যাটার করে না অন্তরা জানে। অন্তরা তবু ইচ্ছে করল ইরফানকে অপমান করতে, দুটো কথা শোনাতে। তার আগে ইরফান শক্ত কণ্ঠে বলে। আমার পার্সোনাল প্রপার্টি আর আমার ওয়াইফের পার্সোনাল প্রপার্টি, যেখানেই কেউ নজর দিবে তার চোখ দুটো তুলতে আমি জাস্ট একবারও ভাববো না। অন্তরা চোখ বুজে নেয়। ইরফানের দিকে নজর দেয় তাকে হুঁশিয়ারি করতে। অন্তরার চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমার মন দিয়ে আমি যাকে ইচ্ছা ভালোবাসবো, তুমি চোখ তুলে নিও আর কি। কিন্তু মুখ দিয়ে কথাগুলো বের করতে পারে না, উল্টো নিজেকে সামলে বলে। আমি তোমাকে ভালোবাসি না ইরফান। ইরফান গম্ভীর গলায় বলে। গুড। কথাটা বলে ইরফান উল্টো ঘুরে যেতে নিলে অন্তরা বলে ওঠে। মাইরা তোমার অপোজিট ক্যারেক্টারের। মাইরার মতো মেয়েকে তুমি ভীষণ অপছন্দ করো। আমি ঠিক বললাম তো ইরফান? ইরফানের পা থেমে যায়। রাস্তার অপোজিটে দাঁড়ানো মায়রার পানে তাকায়। ল্যাম্পপোস্টের আলোয় মায়রা বোকা বোকা কৌতূহলী চোখ জোড়া খুব সূক্ষ্ম চোখে ইরফানের পরখ করে। হলদেটে আলোয় কিছুটা মায়রার বাম গাল দখল করে নিয়েছে। ইরফান মায়রার মুখপানে দৃষ্টি নিবদ্ধ রেখে সূক্ষ্ম হেসে উত্তর দেয়। ইউ আর রাইট, আই ডোন্ট লাইক হার, বাট শি ইজ মাই ডিপেস্ট ফিলিং। অন্তরা চোখে এতক্ষণের জমানো অশ্রুগুলো গাল বেয়ে গড়িয়ে পড়ে। ইরফানের লাস্ট কথাটা তীরের ন্যায় বুকে বিঁধল। ভার্সিটিতে থাকতে এত কেঁদেও দিন শেষে অন্তরা শুনেছে তার প্রতি ইরফানের কোনো অনুভূতি নেই। সে একই কথা উল্টে গিয়ে পজিটিভ হয়ে গেল অন্য এক নারীর জন্য। এটাই বুঝি ভাগ্য। সে কি করলে ইরফানকে পেত? সে শান্তশিষ্ট। ইরফান এমন মেয়েকে পছন্দ করে। আর মাইরা মেয়েটা ভীষণ দুরন্ত, যে ক্যারেক্টারের ইরফান ভীষণ অপছন্দের। কী লাভ পছন্দের তালিকায় থেকে, যদি না হৃদয়ে ঠাঁই পাওয়া যায়।
ইরফান মা কথাটা বলে গটগট পায়ে মায়রার সামনে গিয়ে দাঁড়ায়। মায়রা অভিমানী চোখে ইরফানের দিকে তাকিয়ে। ইরফান কিছু বলল না, দু হাতের আঁচলায় মায়রার মুখটা নেয়। মায়রারকে ডান দিকে একটু সরিয়ে নিয়ে এসে মায়রার ঠোঁট জোড়ায় ছোট্ট একটা চুমু আঁকে। মায়রার চোখ বড় বড় করে তাকায়। এটা রাস্তা, মাঝখানে টুকটাক মানুষ যাতায়াত করছে। সবচেয়ে বড় কথা, এখানে মায়রার ম্যাম দাঁড়িয়ে আছে। মায়রার লজ্জায় মাথা কেটে ফেলতে ইচ্ছে করল। অন্তরা ইরফানের এমন কাণ্ড দেখে চোখ সরিয়ে উল্টো ঘুরে দাঁড়ায়।